সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা আলোচনা করছিলাম ইউকে ইমিগ্রেশনের এই কঠিন সময়ে কিছু সম্ভাবনার দিকগুলো নিয়ে। সেটির মধ্যে একটি ছিল এনএইচএস এ জব করা। আসলে এনএইচএস এর জবের ব্যাপারে যদি একটু বলতে যাই তাহলে একটু বিস্তারিত বলতে হয়। আমাদের দেশের অনেক মানুষজন আসলে এখানে হেলথ কেয়ার সেক্টর এবং কেয়ার সেক্টরটাকে একটু গুলিয়ে ফেলে। বিষয়টা একটু ক্লিয়ার করি। বিষয়টা হচ্ছে কেয়ার সেক্টরটা হচ্ছে আসলে সেবা প্রদান বা ব্যক্তিগত সেবা প্রদান। ধরেন ওল্ড হোমগুলোতে বা কেয়ার হোমগুলোতে যেখানে আসলে বয়স্ক ব্যক্তিদেরকে তারা একেবারেই চলতে পারে না বা খুবই অসুস্থ, তাদেরকে যে স্বাস্থ্য সেবার পাশাপাশি পার্সোনাল কেয়ার প্রদান করা হয়। ধরেন তাদের খাবার তৈরি করা কিংবা তাদেরকে খাবার খাওয়ানো, ওষুধ খাওয়ানো, তাদের পরিচর্যা করা, তাদেরকে ওয়াশরুমে নিয়ে যাওয়া, তাদেরকে সঙ্গ দেয়া, তাদের সাথে গল্প করা, তাদের যে কোনো প্রয়োজনে তাদেরকে হেল্প করা। এই বিষয়টা হচ্ছে পার্সোনাল কেয়ার বা কেয়ার সেক্টর। এখন এটাতে অনেক ভিসা অ্যাভেলেবেল ছিল, কারণ কেয়ার ওয়ার্কারের শর্টেজ ছিল ইউকেতে। সুতরাং ইউকেতে কম স্যালারিতে এই ভিসায় আসলে অনেকজন আসতে পারতেন এবং এই ভিসা উপর্যুপরি ভাবে অ্যাবিউজও হয়েছে, যার কারণে কিন্তু এখন এই ভিসাতে নতুন করে লোকজন এই ভিসায় আসতে গেলে অনেক বাধা সৃষ্টি করা হয়েছে, ফ্যামিলি আনতে পারবে না এবং একই সাথে ভিসার ক্ষেত্রে অনেক জটিলতা সৃষ্টি হয়েছে। এটা ব্যতীত আসলে হেলথ কেয়ার বা ধরেন স্বাস্থ্য সেবা, যেটি শুধুমাত্র স্বাস্থ্যসেবা বা চিকিৎসার সাথে রিলেটেড, এটার একটা বড় অর্গানাইজেশন হচ্ছে এনএইচএস। আপনারা জানেন যে ইউকেতে সরকারি বা গভর্নমেন্টের তত্ত্বাবধানে চিকিৎসা সেবা প্রদান করা হয়, যেটা ফ্রি, এবং সেই সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হচ্ছে এনএইচএস। এবং এখানে জব করাটা কিন্তু আসলে একটা নির্দিষ্ট ব্যাকগ্রাউন্ডের লোকজন তারা করতে পারে। নর্মালি হেলথ কেয়ার প্রফেশনালদের হচ্ছে জায়গা এটা। অবভিয়াসলি এত বড় একটা অর্গানাইজেশন রান করতে হলে সাথে সাথে কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ লোকজনেরও প্রয়োজন হয়, যেমন আমাদেরও এখানে প্রয়োজন হয়। সুতরাং এখন আপনাকে বুঝতে হবে, যদি আপনি এনএইচএস এ জব করতে চান তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডটাও ওরকম হতে হবে। একই সাথে অন্যান্য ব্যাকগ্রাউন্ড হলেও আপনি এখানে জব করতে পারবেন এবং স্পন্সরশিপ পাওয়ার মাধ্যমে এখানে ভিসা পেতে পারেন। তবে এখানে বুঝতে হবে যে আপনার জব কোডটা কোনটি এবং আপনার ব্যাকগ্রাউন্ড কি এবং আপনি কিসে আসলে অ্যালাইন করেন, কোন জবে আসলে আপনি ভালো ফিট ইন করেন, সেটা আসলে বোঝার বিষয় আছে। এখন আসি, প্রথমত পার্থক্যটা বললাম যে হচ্ছে কেয়ার এবং হেলথ কেয়ার বা এনএইচএস এর পার্থক্যটা কি। এখন আসেন এনএইচএস এর জবগুলোতে কেন আসলে ওরা ভিসা দিচ্ছে কিংবা এখানে কেন আসলে এই জবের কেন এত চাহিদা। এই জবটা আসলে এমন যে ড্রিম জব বা এমন কোনো কিছু অনেক ক্ষেত্রে তা না। হয়তো ডক্টরদের জন্য অবশ্যই এটা তাদের পাথওয়ে, কিংবা অন্যান্য নার্স কিংবা ধরেন অন্যান্য প্রফেশনালদের জন্য তাদের পাথওয়ে হতে পারে, বাট এটা ড্রিম কোনো জব না। কিন্তু যেহেতু তারা ভিসা প্রদান করে, এবং কেন ভিসা প্রদান করে, কারণ বিভিন্ন ধরনের সেক্টর আছে। ধরেন ল্যাবরেটরি টেকনিশিয়ান কিংবা ধরেন হচ্ছে প্যাথোলজিস্ট, তো এটা তো আলাদা আলাদা স্পেশালিস্ট জব। তো এই জবগুলোতে সবসময় তারা যোগ্য ব্যক্তি এনএইচএস পেয়ে থাকে না, যার কারণে তারা ইন্টারন্যাশনাল ট্যালেন্টদেরকে ভিসা প্রদানের মাধ্যমে এই জবগুলোতে আহ্বান করে। তো এখন বুঝতে হবে যে এই জবে তাহলে যদি নর্মাল জবেও ভিসা প্রদানের মাধ্যমে আহ্বান করে, তাহলে এই জবগুলোতে আসলে কম্পিটিশন অনেক হায়ার, অনেক লোকজন এটাতে অ্যাপ্লাই করে। কিন্তু তারপরও কেন এনএইচএস কে আপনার চয়েসে রাখা উচিত বা এনএইচএস কে কেন আপনার এখানকার ইউকের স্কিলড ওয়ার্কার রুটে যাওয়ার জন্য একটা পাথেয় হিসেবে মূল্যায়ন করা উচিত, সেই কথাগুলো আজকে বলবো। প্রথমত, অনেক ধরনের কোম্পানি তো স্পন্সরশিপ দিয়ে থাকে, কিন্তু এনএইচএস একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। এনএইচএস এ যদি আপনি সার্টিফিকেট অফ স্পন্সরশিপ পেয়ে থাকেন, তাহলে সেটার 99% সম্ভাবনা যে হোম অফিস এটাকে আর রিজেক্ট করবে না। দেখা যাচ্ছে যে অনেক স্পন্সরশিপ কোম্পানি প্রদানকারী কোম্পানিগুলো তারা এতটা রিলায়েবল না বা এত নির্ভরযোগ্য না বা এত পপুলার না, যাতে করে তাদের সার্টিফিকেট অফ স্পন্সরশিপটা অনেক স্ক্রুটিনি হয় বা তাদের কোম্পানিকে দেখা হয়। সেক্ষেত্রে এনএইচএস একটা রিলায়েবল অর্গানাইজেশন। এরপরে এনএইচএস এ যদি আপনি জব পাওয়ার মাধ্যমে আপনি স্পন্সরশিপ পান, কিংবা এনএইচএস এ জব করার মাধ্যমে কিন্তু আপনি আইএইচএস ফি থেকে রিলিফ পেতে পারেন। আইএইচএস ফি বা আপনার হেলথ ইন্স্যুরেন্সের যে টাকাটা, এটা অনেক টাকা, পার পার্সন 1035 মতো সম্ভবত। এখন আপনি যদি 5 বছরের জন্য ভিসা পান, তাহলে এক একজনের 5000 পাউন্ড। আপনি যদি ফ্যামিলি মেম্বার 2 জন হন, হাজব্যান্ড ওয়াইফ, তাহলে 10,000 পাউন্ড। আর যদি একটা বাচ্চা থেকে থাকে 15,000 পাউন্ড আপনাকে এককালীন দিয়ে দিতে হবে। 15,000 পাউন্ড প্রায় 20-25 লাখ টাকা বাংলাদেশি টাকায়। তো সেটা তো একটা এক্সট্রা কস্ট
সেটার থেকে কিন্তু আপনি বেঁচে যাবেন। তাহলে আপনি যদি চিন্তা করেন এই 25 লাখ টাকা আপনি কতদিনে আয় করবেন, বা এটা আপনার এককালীন এখন ম্যানেজ করাও তো অনেক সময় টাফ, তো সেটি থেকে কিন্তু আপনি এনএইচএস এর জবের মাধ্যমে বেঁচে যাবেন। এটা একটা কিন্তু বড় উপঢৌকন আমি বলবো। এরপরে এনএইচএস এর জবগুলোর অনেকগুলো জব হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ারের আওতাভুক্ত এবং নির্দিষ্ট যে স্যালারি থ্রেশহোল্ড মেনটেন করতে হয় সেটার থেকে কমে বা ওই স্যালারির জন্য যে স্যালারি বা শর্টেজ অকুপেশন কোডে থাকায় সেই জবগুলোতে আপনার কিন্তু ফুল অ্যামাউন্ট এখন যেটি চলছে স্কিল ওয়ার্কার রুটে 41,700 পাউন্ড, সেটি আপনাকে মিট আপ করতে হবে না। আপনি ওই জবের জন্য নির্দিষ্ট যে স্যালারি সেই স্যালারিটা মিট আপ করলেই আপনি কিন্তু এখানে জব পেতে পারেন এবং স্পন্সরশিপ পেতে পারেন। স্পন্সরশিপের মাধ্যমে আপনি স্কিল ওয়ার্কার রুটে যেতে পারেন। এরপরে এনএইচএস এর ওয়ার্ক কালচার সম্পর্কে যদি বলি, আমি এখানে প্রায় 2 বছর ধরে জব করছি, তো আমি দেখছি যে আলহামদুলিল্লাহ এখানকার জব কালচার অনেক ভালো। অবভিয়াসলি বাংলাদেশের থেকে বা অন্যান্য অর্গানাইজেশন থেকে এনএইচএস এর জব কালচার ভালো হবে, এটাই স্বাভাবিক। আবার অনেকে এনএইচএস বলতে আবার এনএইচএস এর সার্ভিসটাকে আসলে ভুল বুঝবেন না। আপনি অ্যাজ এ ওয়ার্কার বা অ্যাজ এ প্রফেশনাল যখন জব করবেন তখন আপনার সার্ভিসটা কেমন সেটা নিয়ে আসলে কথা বলছি। সো জব কালচার ইজ প্রিটি মাচ ফাইন বিকজ এটা প্রাইভেট অর্গানাইজেশন না। প্রাইভেট অর্গানাইজেশনে আপনার অনেক টার্গেট থাকে বা অনেক কিছু মেনটেন করতে হয়, ওয়ারাস এটা যেহেতু একটা গভর্নমেন্ট অর্গানাইজেশন, সো এখানে আসলে কাজগুলোতে এত বেশি মানে প্রেশার নাই। সো এটা ওয়ার্ক কালচার, আসলে প্রেশার নাই। অবশ্যই আপনাকে আপনার যে কোনো ধরনের টার্গেট এখানকার যা যা ফিল আপ করা দরকার, অডিট মেনটেন করতে হবে, আপনাকে এখানকার ম্যান্ডেটরি অল দ্য টাস্ক কমপ্লিট করতে হবে, সেটা ঠিক আছে। কিন্তু ওয়ার্ক কালচার হিসেবে যেটা বলছে, ওয়ার্ক কালচারের কথা যেটা বলছে, এখানে অনেক বেশি ফ্লেক্সিবল। এখানে আপনি ফ্লেক্সিবল ওয়ার্কিং অপশনস পাবেন। অনেক ক্ষেত্রে আপনার জবগুলো বিভিন্ন সময় হতে পারে, আপনার আসলে জবের ডেসক্রিপশনের উপর নির্ভর করবে। তারপরও আপনার অনেক ফ্লেক্সিবিলিটি থাকবে দিন চুজের ব্যাপারে কিংবা সময় চুজের ব্যাপারে। অনেক ফ্লেক্সিবল এবং ফ্লেক্সিবল ওয়ার্কিং অপরচুনিটিকে এরা প্রমোট করে এবং ডাইভার্স একটা ওয়ার্কফোর্স এখানে আছে, যেখানে থাকার মাধ্যমে আপনি অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। আর আরেকটা বিষয় হচ্ছে এনএইচএস এ ঢোকার পরে কিন্তু আপনাকে পুরো প্রস্তুত করে তারা যে কোনো একটি কাজে অন্তর্ভুক্ত করবে। সুতরাং আপনার দায়িত্ব হচ্ছে এনএইচএস এ জব ম্যানেজ করা যে কোনোভাবে। এনএইচএস এ আপনাকে এরপরে যোগ্য করে তারপরে অনবোর্ডিং করাবে। এখন এর মানে এই না যে হচ্ছে আপনি একেবারে অযোগ্য হিসেবে যে কোনো জবে ঢুকতে পারবেন, সেটা না। মেন কথা হচ্ছে এখানে অনেক ট্রেনিং এবং প্রোগ্রেশনের এবং ক্যারিয়ার প্রোগ্রেশনের অনেক উপায় আছে, সম্ভাবনা আছে। আর একটা বড় দিক আমি বলবো সেটা হচ্ছে এনএইচএস আগে জয়েন করলে আপনি এনএইচএস এর একটা এমপ্লয়ি হিসেবে আপনার যখন একবার অভিজ্ঞতা ক্রিয়েটেড হবে তখন আপনি অনেক জায়গাগুলো আপনার জন্য ওপেন হয়ে যাবে এবং অনেক জায়গায় আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন অ্যাজ এন ইন্টারনাল ক্যান্ডিডেট। দেখা যাচ্ছে যে এনএইচএস এর জব ওয়েবসাইটগুলোতে যে জবগুলো আমরা দেখে থাকি বা বাইরের কেউ একজন দেখে থাকে, তার 40%, মানে ধরেন 100% যদি থাকে 60% আপনারা দেখতে পারেন বা আমরা দেখতে পারি, 40% অনেকে দেখতে পারে না। বিকজ ইন্টারনাল ওই জবগুলো শুধুমাত্র ইন্টারনাল ক্যান্ডিডেটদের জন্য, যেটা শুধুমাত্র ইন্টারনাল ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারে। তার মানে এখান থেকে প্রোগ্রেস করা অনেক বেশি সহজ। এবং ইন্টারনাল ক্যান্ডিডেট হিসেবে আপনি যদি একটা জায়গায় ধরেন ওটা ইন্টারনাল জব না, ইন্টারনাল ক্যান্ডিডেট হিসেবে যে জবগুলো আছে সেখানে তো শুধু ইন্টারনাল ক্যান্ডিডেটরাই অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া যেটা সবার জন্য ওপেন, সেখানেও যদি আপনি অ্যাজ ইন্টারনাল ক্যান্ডিডেট হিসেবে অ্যাপ্লাই করেন, সেখানেও আপনি অনেক প্রাধিকার পাবেন। বিকজ আপনি অলরেডি এনএইচএস এর ওয়ার্ক কালচার অভ্যস্ত, এখানে অনেক ট্রেন্ড আপ, আপনি এখানে জব করছেন, সুতরাং সেখানে আপনি অনেক প্রাধিকার পাবেন। সুতরাং যাদের জন্য স্পন্সরশিপ দরকার তারা পিএসডব্লিউ তে ঢোকার আগেই যদি পারেন এনএইচএস এ ঢুকে যান বা পিএসডব্লিউ তে ঢুকে যান। যদি সেটা আপনাকে তখন স্পন্সরশিপ নাও দেয়, ওখান থেকে আপনি গ্রো করে স্পন্সরশিপের পথে যেতে পারবেন। এবং যেদিন থেকে আপনি এনএইচএস জয়েন করবেন আপনার আইএইচএস ফিটা মকুব হবে। ঠিক আছে, আপনি যদি আইএইচএস ফি পিএসডব্লিউ এর জন্য দিয়েও দেন, পুরো 2 বছরের আইএইচএস ফিটা আপনি রিবেট পাবেন। মানে যেদিন থেকে আপনি এনএইচএস এ জয়েন করবেন সেদিন থেকে আপনি আপনার আইএইচএস ফি রিবেট পাবেন। সুতরাং এটা একটা বড় অপরচুনিটি এবং এটা একটা বড় সম্ভাবনার উপায়। এবং অনেকেই মনে করেন এনএইচএস এ কি আসলে শুধুমাত্র ডাক্তার, নার্স তারাই ঢুকতে পারে বা কেয়ার ওয়ার্কার। প্রথমে ওটা ক্লিয়ার করে দিয়েছি, এনএইচএস কেয়ার ওয়ার্কার এক না, হেলথ কেয়ার প্রফেশনালদের জায়গা। তবে একেবারে বেসিক যে এন্ট্রি লেভেল জবগুলো ব্যান্ড 2 বা ব্যান্ড 3 তে কিন্তু আপনার জব এক্সপিরিয়েন্স যদি ওই লাইনে
অল্প কিছু থাকে, মিনিমাম 3 মাসের জন্য একটা কেয়ার জব কিংবা ধরেন হেলথ কেয়ার জব বা ধরেন ওই লাইনে আপনার একটা ডিগ্রি এনভিকিউ লেভেল 3 যদি আপনার থেকে থাকে, তাহলে কিন্তু আপনি এন্ট্রি লেভেলের জবে অ্যাপ্লিকেশন করতে পারছেন। এবং এন্ট্রি লেভেলের জবে 25,000 পাউন্ড যদি আপনার জবে থেকে থাকে, তাহলে আপনি স্পন্সরশিপ জবের জন্য এলিজিবল হবেন সার্টেন জব করে। এটা আসলে অনেক বিস্তারিত ব্যাখ্যার বিষয়। আর যদি আপনি নাও সেটা হয়, আপনি এন্ট্রি লেভেলে ঢোকেন, দেন আপনি ওই 2 বছরের মধ্যে প্রোগ্রেস করার চেষ্টা করেন, যেমনটি আমি করেছি। আমি ব্যান্ড 3-তে আল্লাহর মধ্যে ঢুকেছি, তারপরে আমি প্রোগ্রেস করেছি ব্যান্ড 4-এ, দেন আমি ব্যান্ড 7-এ প্রোগ্রেস করেছি উইদিন 1 ইয়ার। সো আপনি কেন না, আপনিও পারবেন। বিকজ হচ্ছে আপনাকে আগে ঢুকতে হবে, ঢুকে দেন আস্তে আস্তে প্রোগ্রেস করতে হবে। যদি ওটা শুরুতে আপনাকে স্পন্সরশিপ নাও দেয়, কোনো ব্যাপার না। এবং এরপরে ইন্টারনাল ক্যান্ডিডেটের কথা তো বললাম, তারপরে একই সাথে অন্যান্য জবের রাস্তাগুলো আপনার খুলে যাবে। বিকজ হচ্ছে আপনি এনএইচএস এ জব করছেন, অনেক কিছু শিখছেন, জানছেন, এবং সার্টিফাইড একটা অর্গানাইজেশন থেকে কিন্তু আপনি ট্রেনিং করতে পারবেন বিনামূল্যে। আপনি অন্যান্য অর্গানাইজেশনে যান, ওখান থেকে আপনি কোর্স করেন, তারা ওইটার এগেনস্টে আপনার কাছ থেকে টাকা নিবে। এনএইচএস আপনি ফ্রি নিজেকে ডেভেলপ করতে পারবেন, ট্রেন করতে পারবেন। সুতরাং আমি মনে করি যে হচ্ছে এনএইচএস এ জবের মাধ্যমে স্পন্সরশিপ পাওয়াটা অনেক সহজ, যদি আপনি জানেন কিভাবে অ্যাপ্লাই করতে হয়। তবে এখানে অ্যাপ্লিকেশন করতে হলে আপনাকে রুলসটা জানতে হবে। আপনি যদি ভুলে হিট করেন কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, আপনি ইন্টারভিউ কল পাবেন। আর ইন্টারভিউয়ে এখানে সেট প্রসিডিওর, সেট নির্দিষ্ট কিছু কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হয়, নির্দিষ্ট কিছু স্কিলস যাচাই করা হয়, এবং সেগুলো যদি আপনি জানেন ইন্টারভিউতে কিভাবে উত্তর দিতে হয়, কি কোয়েশ্চেন করা হয়, এবং আপনি যদি ওইভাবে নিজেকে প্রস্তুত করেন, এনএইচএস এর জব আসলে কোনো ম্যাটার করবে না আপনার জন্য পাওয়া। এবং অনেক নর্মাল ব্যাকগ্রাউন্ডের লোকজনও এনএইচএস এর জবের মাধ্যমে স্পন্সরশিপ পাচ্ছে। এবং এটা এমন কোনো রকেট সায়েন্স না বা কঠিন কিছু না, জাস্ট আপনার চেষ্টা, আপনার ইচ্ছা এবং একাগ্রতা দরকার, আর গাইডলাইন দরকার। সো আপনারা যদি এনএইচএস এর জবের ব্যাপারে গাইডলাইন নিতে চান বা আমার প্রফেশনাল সার্ভিস নিতে চান, আপনারা ওয়েলকাম। আমার পেজে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। এবং আপনাদের পরবর্তী এন্ডেভার্স গুলো নিয়ে শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।